নমস্কার, আমি অদিতি। শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান সাদা কালো। কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে আরও একবার বলে নিই অনুষ্ঠানটা কিসের এবং কেন। আমি যা বলছি তাই ঠিক, আমার গুরুদেব যা বলছেন তার বাইরে কোনো সত্য নেই। আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার মতবাদই শ্রেষ্ঠ, শেষ পর্যন্ত আমি শ্রেষ্ঠ। ব্যাস, এখান থেকেই জন্ম নেবে হিটলার, জন্ম নেবে মুসলিনি, পলপট বা স্টালিন, বা এদের মতোই অসংখ্য ক্ষুদে সংস্করণ। এক আমিতেই ঢেকে যায় সব কিছু, সব সত্য, সব যুক্তি। সর্বত্র আমি, দেওয়ালে, পোস্টারে, বিজ্ঞাপনে। পটি করার জন্য টয়লেট বানিয়ে দিয়েছে, তার ভেতর ও বাইরে ঝুলিতেছে তেনার সহাস্য মুখ। মানে একদিকের কথা, একজনের কথা। কিন্তু একটা ঘটনাকে কেবল একদিক থেকেই দেখা বা বোঝার থেকে তাকে আরও অন্য দিক থেকে জানা বা বোঝাটা খুব জরুরি। আরে বাবা, কমসে কম শুনুন না যে ওধারের মানুষটা কি বলতে চাইছে। এবং এই এক আবহের মধ্যে আগেই বলেছি, সংবাদ মাধ্যম বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। তারা মোটামুটি একদিকের কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে। কেউ নিরপেক্ষতার নামে বিজেপির, নরেন্দ্র মোদীর উমেদারি করছেন, আবার কেউ রাজ্যের শাসক দল বা দিদিমণির হার মাস্টার্স ভয়েস। কেউ নরেন্দ্র মোদীজিকে প্রশ্ন করছেন আম চুষে খান না চেটে খান। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন আপনি যে এত উন্নয়ন করেছেন, এত কাজ করেছেন, তা করার প্রেরণা কোথা থেকে পান। আমরা সেই আবহের বাইরে এসে একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, যেখানে একটা বিষয়কে একটা, দুটো, তিনটে, চারটে, 5-6 রকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা আমাদের এই নতুন অনুষ্ঠানে সেই সমস্ত ধারের মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তারপর আপনার বিচার বুদ্ধি যেটাতে সায় দেবে সেটাই বলুন, সেটাই হোক আপনার কথা, বা আমাদের কথার বাইরেও আপনার নতুন মতামত করে তুলুন, আমাদের জানান। আজকের বিষয়ে আসছি একটা ছোট্ট বিরতির পর। তো আজকের বিষয় সংখ্যালঘু বিপন্ন ভারতে না বাংলাদেশে। আচ্ছা, দুনিয়ার কোন দেশে সংখ্যালঘুরা দারুণ সুখে আছেন? কোন এয়ারপোর্টে দাড়ি আর মাথায় ফেস দেখলেই একটু বেশি তল্লাশি নেওয়া হয় না? কোন ইউরোপীয় দেশে কালোদের অবজ্ঞার চোখে দেখা হয় না? মাত্র 2024-এই সুসভ্য দেশ আমেরিকার স্ট্যাটিস্টিক্স বলছে 277 জন কালো মানুষকে আমেরিকার পুলিশ গুলি করে মেরেছে, যা তাদের জনসংখ্যার প্রতি 10 লাখের 6.2%। সাদাদের ক্ষেত্রে তা 2.4%। এরা দেশে দেশে মানবতাবাদের জ্ঞান দিয়ে বেড়ান। সেই রকম বসুবৈধা কুটুম্বাকম বলা আমাদের দেশে সংখ্যালঘুরা প্রতি ক্ষেত্রে আজ নির্যাতিত। তাদের ধর্মস্থান নিয়ে এক লাগাতার এমন প্রচার চলছে যে তারা আজ নিজেদের পাড়ার মসজিদটাকেই দুর্গ করে ফেলেছেন। এই সেদিনই 3টে বাচ্চা ছেলেকে বেধড়ক মারা হচ্ছে। বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। তারা প্রাণের ভয়ে চিৎকার করছে জয় শ্রীরাম। তারপরেও থাপ্পড়, কিল, ঘুষি। একজনের মুখ দিয়ে স্বভাবতই হায় আল্লাহ বেরিয়ে গিয়েছিল, তাকে আবার বেধড়ক মার দেওয়া হলো। আর তারপরে এখানেই ক্ষান্ত নয়, 3টে বাচ্চার ওপর, ক্লাস 3-4-এর বাচ্চার ওপর যারা এই অত্যাচার চালালেন, তারা সেই ভিডিও তুলে নিজেরাই ভাইরাল করে দিলেন। একজনও ধরা পড়েছে কি জানা নেই, পড়লে নিশ্চয়ই জানা যেত। ধরুন উত্তরপ্রদেশে একজন তার ফ্ল্যাট, তার নিজের টাকায় কেনা ফ্ল্যাট আরেকজনকে বিক্রি করছেন। দান নয়, বিক্রি। শহরে মিছিল বেরিয়েছে, কারণ সেই হাউজিং সোসাইটির লোকজনরা এই বিক্রির বিরুদ্ধে। কেন? কারণ ফ্ল্যাটটা বিক্রি করা হয়েছে একজন মুসলমানকে। এই কলকাতাতেই, আমাদের এই কলকাতাতেই এক মুসলমান অধ্যাপক জানিয়েছেন একটা 2 কামরার বাড়ি ভাড়া পেতে কাল ঘাম ঝরে গেছে। আর বেহালা পর্ণশ্রীর কাছে এক প্রমোটার, গগন প্রমোটার, গর্বের সঙ্গে জানিয়েই দিয়েছেন তিনি কোনো মুসলমানকে ফ্ল্যাট বিক্রি করবেন না। তো কি মনে হচ্ছে আমাদের দেশের মুসলমান সংখ্যালঘু মানুষজন সুখে রয়েছেন? মাত্র বছর আগে একজন মুসলমান মানুষকে জ্যান্ত পোড়ানো হয়েছে। কেন? কারণ তার রেফ্রিজারেটরে নাকি, শিওর নয় কিন্তু, নাকি গরুর মাংস ছিল। তাই সেই দেশের শাসক দল
চিৎকার করছে। বাংলাদেশে সংখ্যালঘু বিপন্ন। চলুন উল্টো দিকটাও দেখা যাক, সেদিকে চিত্র আলাদা কিছু নয়। এদেশে বাবরি মসজিদ ভাঙা হলে ও দেশেরও কিছু মন্দির ভাঙা হয়, কে অস্বীকার করবেন? কেন ভাই, সে দেশের হিন্দুরা কি সে দেশ ছেড়ে এদেশে এসে বাবরি মসজিদ ভাঙার কন্ট্রাক্ট নিয়েছিলেন? হিন্দুরা আওয়ামী লীগ করে, সবাই নয়, কিন্তু হিন্দুদের মধ্যে বেশিরভাগ মানুষজন সেই ৭১ থেকে এই দলকেই তাদের রক্ষাকর্তা ভেবে এসেছে। কিন্তু হাসিনার স্বৈরতান্ত্রিকতার জন্য এই সাধারণ হিন্দুদের পিটিয়ে মারা হবে? কতটা জায়েজ? এরা যে বড়লোক তেমনটাও নয়, কিন্তু যে কজন বড়লোক যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা সুযোগ বুঝেই দল বদলে নিয়েছেন। এরা গরিব, এদের মেরে কোন বিপ্লবটা হচ্ছে? কিন্তু মারা হচ্ছে। আর সেই সুযোগে জন্ম নিচ্ছে চিন্ময় মহারাজের মতো ধর্ম প্রচারকরা। কিন্তু সেখানেও গন্ডগোল। তাকে গ্রেপ্তার করে হিরো করে দেওয়ার এই চেষ্টা কেন? অন্তত ফারাদ মাজহারের কথাগুলোই শুনুন না, কেন গ্রেপ্তার করা হলো তাকে? যদি সর্বদলের সভা ডাকা হয় তাহলে হিন্দু সনাতনী সভা কোন দোষ করলো? তারা কি হাতে পাইপ গান নিয়ে ঘুরছে? আসলে রাষ্ট্র যখন সংখ্যালঘুদের উপরে অত্যাচার আটকানোর বদলে তার সহায়ক হয়ে দাঁড়ায়, তখন তা আরও বিপজ্জনক হয়। একটা উদাহরণ দিলেই যথেষ্ট হবে। আমরা জানি সেদেশের সংখ্যালঘুরা, আপনি চান বা না চান, চাপে আছে, শঙ্কায় দিন কাটাচ্ছে। ঠিক এই সময় ইউনূস সাহেব এক ঘোষণা দিলেন, যারা বিভিন্ন জায়গাতে চাকরি করছেন তাদের পরিচয় বার করা হোক, তাদের নাগরিকত্বের পরিচয় তদন্ত করে দেখা হোক। আমরা প্রত্যেকে জানি এই ইউনূস সাহেব এই কাজ কেন করছেন, কোন উদ্দেশ্য সাধনের জন্য এটা করছেন। কাজেই আরও উত্তেজনা ছড়াবে। তার প্রতিক্রিয়া দেখা যাবে পশ্চিমবঙ্গে, আবার তার পাল্টা প্রতিক্রিয়া দেখব আমরা। যা চলছিলই তা এবারে রাষ্ট্রের দেখরেখেই শুরু হলো। যদি জবাব থাকতো তাহলে ফারহাদ মাজহারের বক্তব্যের জবাব ইউনূস সাহেব তখনই দিতেন, দেননি। কারণ জবাব নেই। মাঝখান থেকে বাংলাদেশে সংখ্যালঘু সাম্প্রদায়িকতার এক পরিচিত নেতা, এক জনপ্রিয় মুখ তৈরি করে দিলেন মোহাম্মদ ইউনূস। তার নাম স্বামী চিন্ময় কৃষ্ণ দাস। হ্যাঁ, এভাবেই প্রচার আর পাল্টা প্রচার চলছে। দুধারেই সরকারের দায় আছে। দুদেশেই সংখ্যাগুরু সাম্প্রদায়িক শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে। অথচ এই বাংলার ঠাকুর লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর ওপার বাংলার জাতীয় কবি লিখেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। যা আমরা মাথায় রেখেছি, হৃদয়ে রাখিনি। এই হলো গিয়ে কথা। এবার তাহলে কি? যেটা মনে ধরে সেটাই আওড়াতে থাকুন। আমি তো দুধ মাত্র, অবদ্ধ। যা রটছে, যা ঘটছে, তার প্রত্যেকটা ধার ব্যোমকেশ বক্সী বা মিতির মাসির মতো খুঁটিয়ে দেখে আপনাদের সামনে হাজির করাটা আমার কাজ। আমার কাজ আমি করেছি, এবার আপনাদের পালা। কিন্তু রোজ দেখতে ভুলবেন না যেন। কি বলুন তো? এই যে অদিতির সঙ্গে সাদা কালো।